আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফুজাইল ইসলাম ফাহিম। আজকে আমরা মাস্টারিং এমআরসিএস অ্যাবাউট প্রি অপারেটিভ অ্যান্ড পোস্ট অপারেটিভ কেয়ার নিয়ে ডিসকাশন করব। এখানে হচ্ছে আমরা মানে এই সেশনটা আসলে একটু শর্ট সেশন হয়, একটু ধারণা দেওয়ার জন্য যে এমআরসিএস পার্ট এ তে আপনাদের মানে কি টাইপের টপিক পড়া লাগে বা কি টাইপের কোশ্চেন আসতে পারে, আর সেই সম্পর্কে একটা সম্যক ধারণা। সো গতকালকে আমরা হচ্ছে একটা রিকল ক্লাস করেছিলাম। এটা কি আপনারা করতে পেরেছিলেন? আহ, যারা এখন মানে অ্যাড আছেন, সেখানেও আপনারা যদি করে থাকেন বা রিকল ক্লাসগুলো আপনারা যদি ফলো করে থাকেন, দেখবেন যে ওখান থেকে প্রায় অনেক মানে 5 থেকে 7টা কোশ্চেন এই টপিক থেকে আসে। সো এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তো আমরা হচ্ছে সময় নষ্ট না করে আহ, মূল সেশনে চলে যাচ্ছি। আশা স্কোর, এটা হচ্ছে পেরি অপারেটিভ ইনভেস্টিগেশনের জন্য এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা স্কোর। এই স্কোর দেখে আমরা হচ্ছে একটা পেশেন্টের পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস কেমন হতে পারে সেটা সম্পর্কে একটা ধারণা নিতে পারি। তো এই আশা স্কোর থেকে আমাদের এমআরসিএস পার্ট এতে কোশ্চেন আসে, আমরা আশা গ্রেড কার কেমন হবে। সো আশা 1 যদি হয় তাহলে হেলদি, নন স্মোকার, নো অর ভেরি মিনিমাল ড্রিঙ্কিং। যদি হেলদি একটা পেশেন্ট হয়, নন স্মোকার এবং কোনো কোমরবিডিটি নেই, মানে নর্মাল একজন মানুষের আশা স্কোর হবে 1। আর আশা স্কোর 2 হবে স্মোকার, মোর দেন মিনিমাল ড্রিঙ্কিং, প্রেগনেন্সি, ওবেসিটি অ্যান্ড কন্ট্রোল ডায়াবেটিস, কন্ট্রোল হাইপারটেনশন অ্যান্ড মাইল্ড লাং ডিজিজ। তার মানে তার কোমরবিডিটি আছে কিন্তু কন্ট্রোলড ডায়াবেটিস, হাইপারটেনশন অ্যান্ড মাইল্ড ডিজিজ। এটা হচ্ছে আশা 2। অ্যান্ড আশা 3, পেশেন্ট উইথ সিভিয়ার সিস্টেমিক ডিজিজ নট ইনক্যাপাসিটেটিং। তার মানে পুরলি কন্ট্রোলড হাইপারটেনশন, ডায়াবেটিস থাকতে পারে, ডিস্টেন্ট হিস্ট্রি অফ এমআই। দেখেন এখানে কিন্তু আশা 1 বা 2 তে এখানে কিন্তু এমআই বা সেব্রো ভাস্কুলার অ্যাটাক বা স্ট্রোক এগুলোর কোনো হিস্টরি ছিল না। যদি আমাদের হিস্টরি থাকে এবং পোরলি কন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস বা হাইপারটেনশন থাকে, তখন আমরা এটাকে আশা স্কোর স্কোর 3 দেব। ইজেকশন ফ্র্যাকশনটা এখানে less than 40%। তো আপনাদের কোশ্চেনে আপনারা হচ্ছে কি পয়েন্টস যখন দেখবেন, একটা সিনারিও 3 থেকে 4 লাইনের থাকে ক্লিনিক্যাল পোর্শনে, সেখানে দেখবেন আপনারা হচ্ছে এই জিনিসগুলো আছে কিনা। যদি হিস্টোরি অফ স্ট্রোক, সিওপিডি, ইনস্টেজ রেনাল ডিজিজ অর ডায়ালিসিস আর ইজেকশন ফ্র্যাকশন বিলো দা 40%, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আশা স্কোর 3-তে যাব। তো আশা 1, আশা 3, আশা এগুলো থেকেই কোশ্চেনটা বেশি আসে। তারপর আশা 4, এটা হচ্ছে রিসেন্ট হিস্টরি অফ এমআই। এখানে হিস্টরি থাকবে হচ্ছে রিসেন্ট, মানে ডিস্টেন্ট হিস্টরি হলে আশা স্কোর 3, আর রিসেন্ট হলে হচ্ছে এমআই, সেরিব্রাসকুলার অ্যাটাক, স্ট্রোক অ্যান্ড ইম্প্যাক্ট আইসিডি, ইজেকশন ফ্র্যাকশন বিলো 25%। দেখেন 40, less than 40% হলে আমরা হচ্ছে আশা 3, অ্যান্ড বিলো 25% হলে আমরা এটাকে আশা 4-এ নিয়ে যাব। আশা 5, এটা হচ্ছে যে একবার ইমিডিয়েট তার বা ইমার্জেন্সি অপারেশন করা লাগবে। আহ, সেই কন্ডিশনটাকে আমরা হচ্ছে আশা স্কোর 5-এ দিব। মরিবাউন্ড পেশেন্ট হু ইজ নট এক্সপেক্টেড টু সার্ভাইভ উইদাউট দ্য অপারেশন। যখন আমরা এটিএল স্কোর বা ওখানে যাই, তখন কিন্তু এই পেশেন্ট গুলাকে আমরা হচ্ছে রেড মার্ক করে রাখি। ইমিডিয়েট তাদেরকে আমরা অপারেশনে তাদেরকে নিয়ে যেতে হবে উইদাউট এনি ইনভেস্টিগেশন। আর আমরা যদি এখানে কোশ্চেন থাকতে পারে ড্যামেজ কন্ট্রোল সার্জারি, এই টাইপের পেশেন্টদেরকে আমরা সেই ধরনের ইন্টারভেনশন নিয়ে থাকি। তো কি টাইপের মানে হচ্ছে কি কি এক্সাম্পল থাকতে পারে, রাপচার্ড অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম। সো মানে হচ্ছে এটার একটা হিস্টোরি থাকতে পারে, পেশেন্ট ব্যাক পেইন, সাডেন ফল এন্ড মানে ব্যাক পেইন এন্ড সাডেন আনকনসিয়াস। এইটার কিন্তু মানে মানে একটা কমন সিনারি ডিউরিং রিগার্ডিং রাপচার্ড অ্যাবডোমিনাল এন্ড থোরাসিক অ্যানিউরিজম। ইন্ট্রাক্রেনিয়াল ব্লিডিং উইথ মাস ইফেক্ট, মানে এক্সট্রাডুরাল হেমাটোমা উইথ মাস ইফেক্ট, মানে হচ্ছে টেন্টোরিয়াল হার্নিয়েশন যখন হয়ে যাবে সিটি স্ক্যানে, তখন এটা হচ্ছে আশা স্কোর 5-এ চলে যাবে। ইসকেমিক বাওয়েল ইন দা ফেস অফ সিগনিফিকেন্ট কার্ডিয়াক প্যাথোলজি।
সো এই হলো আমাদের হচ্ছে আশা স্কোর। সো আশা স্কোরে আমরা যত স্কোরে উপরে যাব তখন হচ্ছে এটা পেশেন্টটা সিভিয়ারলি যাবে। এবং হিস্টোরি গুলো আমরা দেখবো আশা 3 এবং আশা 4 এর মধ্যে আমরা মানে মানে যেন মানে হচ্ছে কোনো কনফিউশন না থাকে। রিসেন্ট হিস্ট্রি থাকলে আমরা আশা 4 দিব, ডিস্টেন্ট হিস্ট্রি থাকলে আমরা আশা 3 দিব। আর যদি হচ্ছে কোনো মানে হিস্টোরি নাই কিন্তু হচ্ছে কন্ট্রোল ডিজিজ, হিস্টোরি অফ স্ট্রোক বা এমআই হিস্ট্রি নাই কিন্তু কন্ট্রোল ডিজিজ, এটা হচ্ছে আশা 2। আর আশা 1 হচ্ছে হেলদি পারসন, ইয়ং ওর হচ্ছে নন স্মোকার, তাদেরকে আমরা হচ্ছে আশা 1 দিব। যদি স্মোকার পেশেন্ট থাকে তখন আমরা হচ্ছে আশা 2 দিব। সো এই মানে হচ্ছে কি পয়েন্ট গুলো আপনারা হচ্ছে মাথার মধ্যে ভালো করে রাখবেন। আশা 6 দেখেন, পেশেন্ট হু হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড ব্রেইন ডেড এন্ড হুজ অর্গানস আর বিং রিমুভ ফর ট্রান্সপ্লান্ট। এই মানে এই আশা 6টা সাধারণত আমাদের পরীক্ষায় আসে না। তো আপনারা হচ্ছে যদি আসে আপনারা এটা দেখে নিতেন। এরপরে আমরা ডিসকাশন করব প্রি অপারেটিভ ফ্লুইড ম্যানেজমেন্ট। মানে নর্মালি আমরা হচ্ছে প্রি অপারেটিভ অ্যান্টিবায়োটিক এটা আমরা হচ্ছে যে চালু করে দিই ডিউ ফর হচ্ছে যে মানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা হচ্ছে সেপ্টিসেমিয়া এটাকে প্রিভেন্ট করার জন্য। সো নর্মালি আমরা হচ্ছে এখানে কমন মানে ফ্লুইড আমরা কোনটা দিব সেটা হচ্ছে রিঙ্গার সিলেক্টেড অর হার্টম্যান সলিউশন। মানে এই যে sorry, এই হার্টম্যান সলিউশনটা আমরা হচ্ছে মানে কমনলি আমরা ইউজ করি। এবং হচ্ছে ইউজ অফ 4% or 0.18% dextrose or 5% dextrose in maintenance fluid. তো এটা আমরা রিসাসিটেশনে আমরা দিব হচ্ছে হার্টম্যানস অর লিঙ্গার সিলেক্টেড, অ্যাভয়েড নর্মাল স্যালাইন। দেখেন, যখন আমরা একটা পেশেন্ট রিসাসিটেশন বা শকে আসবে তাকে আমরা রিসাসিটেটিভ ফ্লুইড হিসাবে সবার ফার্স্ট চয়েস হবে আমাদের হার্টম্যান সলিউশন অর রিঙ্গার সিলেক্টেড। রিঙ্গার সিলেক্টেডটা আমরা পরে দিচ্ছি কারণ এখানে ল্যাকটেট আছে, সেখানে ল্যাকটিক অ্যাসিডোসিস হয়ে তার হচ্ছে অ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে। সবচাইতে সেফ রিসাসিটিভ ফ্লুইড হচ্ছে আমার হার্টম্যান সলিউশন। আর নর্মাল স্যালাইনটা আমরা এখানে জেনারেলি অ্যাভয়েড করি কারণ হচ্ছে হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস হওয়ার চান্স থাকে। সো আপনাদের হচ্ছে যখন কোশ্চেন সিনারিওতে দেওয়া থাকবে একটা পেশেন্ট 3 লিটার ওর 5 লিটার নর্মাল স্যালাইন দেওয়া হয়েছে এবং পেশেন্ট পেশেন্ট শকের একটা ফিচার নিয়ে আসছে, তখন আমরা হচ্ছে অ্যাসিডোসিসের দিকে যাচ্ছে বা মেটাবলিক অ্যাসিড বেস ডিসঅর্ডারের দিকে যাচ্ছে, এই দিকে আপনারা কোশ্চেনটার আনসারটা চিন্তা করবেন। এন্ড মেনটেনেন্স ফ্লুইড হিসেবে আমরা দিই হচ্ছে 5% ডেক্সট্রোজ। তো গতকাল কেমন একটা কোশ্চেন ছিল যে আপনার রিসাসিটেটিভ ফ্লুইড কেমন হবে, মেনটেনেন্স ফ্লুইড কেমন হবে। তো আমরা হচ্ছে যে সেকেন্ড পোস্ট অপারেটিভ ডেতে আমরা নর্মালি 1 লিটার হার্টম্যান সলিউশন এন্ড 1.5 লিটার, 1 লিটার হচ্ছে নর্মাল স্যালাইন এন্ড 1.5 লিটার হচ্ছে 5% ডেক্সট্রোজ, এটা হচ্ছে আমরা মেনটেনেন্স ফ্লুইড হিসাবে আমরা হচ্ছে ট্রিট করি। কিন্তু যখন রিসাসিটেশনের ক্ষেত্রে ক্ষেত্রে আসবে তখন আমরা হচ্ছে এই হার্টম্যান সলিউশনটাকেই আমরা সবার আগে দিব। মেইনটেনেন্স ফ্লুইড রিকোয়ারমেন্টস, সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে 50 to 100 মিনিমল পার ডে, এর বেশি দেওয়া যাবে না। পটাশিয়াম 40 to 80 ইন 1.5 to 2.5 লিটার ফ্লুইড পার ডে। সো এখানে 1.5 to 2.5 লিটার। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে ফ্লুইডটা থাকবে হচ্ছে নর্মাল স্যালাইন প্লাস হচ্ছে 5% ডেক্সট্রোজ, এবং এর মধ্যে আমাদের নর্মাল সোডিয়াম এবং হচ্ছে পটাশিয়ামের মেনটেনেন্স রিকোয়ারমেন্টসটা থাকবে হচ্ছে 40 to 80 ফর পটাশিয়াম, 50 to 100 হচ্ছে ফর সোডিয়াম। এন্ড ইলেকটিভ সার্জারির ক্ষেত্রে আমরা জানি মানে মানে প্রি অপারেটিভ যে হচ্ছে ফাস্টিং ক্লিয়ার ফ্লুইডের জন্য হচ্ছে more than 2 hours। এন্ড হচ্ছে কার্বোহাইড্রেট রিচ আমরা হচ্ছে এই ফ্লুইডটা আমরা বিফোর অপারেশনে 2 to 3 hours যদি দিই তাহলে এটা ফ্যাসিলিটেট রিকভারি বা এনহান্স রিকভারির ক্ষেত্রে এটা আমাকে হেল্প করবে। মেকানিক্যাল বাওয়েল প্রিপারেশনটা আমরা হচ্ছে অ্যাভয়েড করব। এই জিনিসগুলো হচ্ছে আমাদের মেইন ইম্পর্টেন্ট। তারপরে পয়েন্টগুলো আপনারা দেখে নিতে পারেন, যেমন হাই রিস্ক পেশেন্ট শুড রিসিভ ফ্লুইড এন্ড আইনোট্রপস। তো হচ্ছে যে যাদের হাইপো মানে তাদের প্রেশার অনেক কম আগে থেকেই, তাদেরকে আমরা আগে থেকেই মানে ফ্লুইডটা রিসাসিটেশন করে কন্ট্রোলে আনবো। এবং আইনোট্রপ যদি কারো দরকার হয় যেমন সুপ্রাভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া অথবা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অথবা হচ্ছে হার্ট ফেলিওর পেশেন্ট হিস্ট্রি থাকে তখন আমরা হচ্ছে তাদেরকে সেইভাবে ম্যানেজ করতে হবে।
এখানে আমরা ডিসকাশন করব হচ্ছে কমন কিছু এজেন্টস, যেগুলো হচ্ছে যে আমরা কমন ডিজিজে ইউজ করা হয়, এরকম কোশ্চেন আমাদের আসে। সো হচ্ছে যে জাস্ট এটা আপনারা যেহেতু আপনাদের এক্সাম খুব বেশি দেরি নেই, আপনারা এটা মুখস্থ করে রাখবেন। সো মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস ডিজিজে আমরা নর্মালি কোন ড্রাগটা ইউজ করি, সেটা হচ্ছে ইনফ্লিক্সিমাব, ক্রনস ডিজিজ অ্যাডালিজুমাব, এন্ড কোলোরেক্টাল ক্যান্সার বা রেনাল কার্সিনোমাতে এটা নর্মালি তেমন একটা আসে না, আসা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সারের জন্য আমরা হচ্ছে ট্রাস্টুজুমাব, এটা হচ্ছে হার্ট রিসিপ্টর একটা ফার্মাকোলজিক্যাল ড্রাগ। সেই হার্ট টু রিসিপ্টর থেকে কোশ্চেন আসতে পারে, অথবা ব্রেস্ট ক্যান্সারের জন্য আমরা কোন ড্রাগটা নর্মালি ইউজ করি, সেটা হচ্ছে ট্রাস্টুজুমাব। এন্ড গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্ট্রোমাল টিউমার বা জিস থেকে আমরা কোন ড্রাগটা ইউজ করি, সেটা হচ্ছে ইমাটিনিব। এন্ড রেনাল, মানে এই জিনিসগুলো থেকেই কোশ্চেনটা বেশি আসে। তো হচ্ছে ইমাটিনিব, ট্রাস্টুজুমাব, এন্ড হচ্ছে এই ফার্স্ট যে লাইনটা আছে, এডালিজুমাব ফর ক্রনস ডিজিজ, ইনফ্লিক্সিমাব ফর রিউমাটয়েড ডিজিজ, trastuzumab for breast cancer, and imatinib for gastrointestinal stromal tumor. ম্যানেজমেন্ট অফ পেইন, এটা হচ্ছে আমরা মানে পোস্ট অপারেটিভ পেইনে আমরা পেইন ল্যাডার কিভাবে হচ্ছে আমরা ফলো করি, সেটা এখানে আমরা ডিসকাশন করব। ইনিশিয়ালি পেরিফেরালি অ্যাক্টিং সাচ ড্রাগ ইজ প্যারাসিটামল, আমরা হচ্ছে প্যারাসিটামল দিয়ে সবার আগে ট্রাই করি। যদি এটা কন্ট্রোল নট অ্যাচিভ করা হয়, তখন আমরা উইক অ্যানালজেসিক্স দেওয়া হয়, এনএসএআইডি। যদি তারপরেও আমরা ইয়ে না করে, তখন আমরা স্ট্রং অ্যানালজেসিকে যাই। তারপরেও যদি আমরা কাজ না করি, তখন আমরা মরফিন বা হচ্ছে অপিওয়েড অ্যানালজেসিক্স বা অ্যানালজেসিক, অপিওয়েড অ্যানালজেসিস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যানালজেসিক্সে আমরা হচ্ছে ফরওয়ার্ড করি। Analgesia from peripherally acting drugs may be additive to that from centrally acting opioid, and thus two are given together. যদি আমরা দরকার পড়ে আমরা মরফিনের সাথে এনএসএআইডিও অ্যাড করতে পারি। সো এই পেইন ল্যাডারটা আপনারা মনে রাখবেন। ফার্স্টে হচ্ছে আমরা প্যারাসিটামল, তারপর হচ্ছে উইক এনএসএআইডি, স্ট্রং এনএসএআইডি, দেন মরফিন, দেন মরফিন প্লাস এনএসএআইডি। আচ্ছা, ওয়ার্ল্ড ফেডারেশন অফ সোসাইটি অ্যানেস্থেসিওলজি, অ্যানেস্থেটিক ল্যাডার হচ্ছে initially pain can be expected to be severe and may need controlling with strong analgesics in combination with local anesthetic blocks and peripherally acting drugs. যখন সিভিয়ার পেইন থাকবে, তখন আমরা হচ্ছে লোকাল অ্যানালজেসিক্স, লোকাল অ্যানেস্থেটিক্স প্লাস স্ট্রং অ্যানালজেসিক্স এন্ড পেরিফেরালি অ্যাক্টিং এনএসএআইডি ড্রাগ আমরা হচ্ছে কম্বাইন করে আমরা হচ্ছে পেইনটা ম্যানেজ করব। The second drug on postoperative pain ladder is the restoration of the use of oral route to deliver analgesia. তার মানে আমরা যখন পোস্ট অপারেটিভ মানে পেইন ম্যানেজমেন্টে যাব, সেখানে আমরা হচ্ছে ফার্স্টে আইভি বা আইএম যে পেইন ম্যানেজমেন্টটা আছে সেটা আমরা দিব। তারপর যখন এটা কন্ট্রোল হবে, আমরা হচ্ছে যত আগে পেশেন্টকে ওরাল অ্যানালজেসিক্সে আমরা ট্রান্সফর্ম করতে পারি, আমরা সেই দিকে হচ্ছে আমরা খেয়াল রাখবো। সো পেশেন্টকে আমরা হচ্ছে আইভি থেকে বা আইএম থেকে আমরা হচ্ছে ওরাল এনএসএআইডি বা অ্যানালজেসিক্সে নিয়ে যাব। স্ট্রং ওপিয়াইডস মে নো লঙ্গার বি রিকোয়ার্ড and adequate analgesia can be obtained by using combination of peripherally acting agents and weak opioids. And orally যখন আসবো, তখন আমরা হচ্ছে স্ট্রং ওপিওয়েডটা হচ্ছে আমরা আস্তে আস্তে অ্যাভয়েড করব। পেরিফেরালি অ্যাক্টিং এজেন্টস এনএসএআইডি প্লাস উইক ওপিওয়েডস, মানে উইক অপিওয়েডস প্লাস পেরিফেরালি অ্যাক্টিং এর দিকে যাব। এন্ড ফাইনালি আমরা হচ্ছে বাই পেরিফেরালি অ্যাক্টিং এজেন্টস অ্যালোন। তার মানে আমরা যখন সিভিয়ার একটা পেইন থাকবে পোস্ট অপারেটিভে, আমরা লোকাল অ্যানেস্থেটিক্স প্লাস স্ট্রং অ্যানালজেসিক্স প্লাস এনএসএআইডি তিনটার কম্বিনেশনে যাব। তারপরে আমরা হচ্ছে ওরালি কনভার্ট করব বাই হচ্ছে স্ট্রং অপিওয়েড এন্ড হচ্ছে অ্যানালজেসিক্স। দেন আমরা উইক অপিওয়েড প্লাস অ্যানালজেসিক্স এ যাব, পেরিফেরালি অ্যাক্টিং, এন্ড দেন পেরিফেরালি অ্যাক্টিং এজেন্টস অ্যালোন। এটা হচ্ছে আমাদের পেইন ম্যানেজমেন্ট, পেইন ল্যাডার। মানে আমরা উইক থেকে হচ্ছে স্ট্রং এ যাব, দেন পোস্ট অপারেটিভ পেইন এর ম্যানেজমেন্টে যদি বলে আমরা স্ট্রং থেকে উইকে আসব।
আপনাদের হচ্ছে কোশ্চেন গুলো হচ্ছে যে কোনো মানে পার্ট থেকে আসতে পারে। যে আমার হচ্ছে যদি পেশেন্টে সেকেন্ড পোস্ট অপারেটিভ ডেতে তাকে যদি আমি ওরালি কনভার্ট করতে চাই, তাহলে আমি কোন মানে ওপিওয়েডটা দিব, বা এখানে অ্যানালজেসিয়ার সাথে ওপিওয়েড টুগেদার দেওয়া যাবে কিনা। এইভাবে অপশনগুলো আপনাদের আসবে, সেভাবে আপনারা হচ্ছে এটা পয়েন্ট আউট করে আনসার দিবেন। তো আমরা কিছু কোশ্চেন নিয়ে ডিসকাশন করি। 70-year-old man undergoes a right hemicolectomy. Postoperative day develops 38.5 degrees Celsius and tachypnea. Auscultation reveals basal crackles. What is the most likely cause? দেখেন এখানে 70-year-old man, এটা হচ্ছে আপনাদের মানে যে কোনো এমআরসিএস কোশ্চেনের ফার্স্টে এটা হচ্ছে এজটা দেখবেন, বয়সটা, প্লাস হচ্ছে এটার জেন্ডারটা দেখবেন, ফিমেল ওর মেল। সো এটা হচ্ছে 70 অর এল্ডারলি ম্যান, রাইট হেমিকোরেক্টম হয়েছে, পোস্ট অপারেটিভ ডে হচ্ছে 2। দেখেন এটা পোস্ট অপারেটিভ ডে 2 জায়গায় 5ও থাকতে পারে, তখন এক ধরনের আনসার হবে। যদি 7 বা 8 ডেজ হয় তখন এক ধরনের আনসার হবে। এন্ড ফিভার অ্যান্ড টেকিপনিয়া, সো ডে 2 ফিভার অ্যান্ড টেকিপনিয়া যদি থাকে, তখন হচ্ছে যে আমরা তাকে পালমোনারি অ্যাটেলেক্টিসিস এই দিকে আমরা হচ্ছে যে আহ, চিন্তা করব। যদি আমাদের এই ডিউরেশনটা ডে 2 এর জায়গায় ডে 3 to 5 ডেজ হয়, তখন আমরা ইউটিআই চিন্তা করব। যদি 5 to 7 ডেজ হয়, তখন আমরা হচ্ছে উন্ড ডেহিসেন্স অথবা উন্ড রিলেটেড ইনফেকশন বা সেপ্টিসেমিয়া, সেটা হচ্ছে আনসার দেব। আর যদি 7 to 10 ডেজ হয়, তাহলে আমরা ডিপ ভেন থ্রম্বোসিস বা হচ্ছে লোয়ার লিম্ব ইসকেমিয়া, সেটা আমরা চিন্তা করব। নেক্সট কোশ্চেনে যাই। পেশেন্ট ডেভেলপস হাইপোনেট্রিমিয়া, সোডিয়াম 124 মিলিমোল পার লিটার 24 আওয়ার্স আফটার ল্যাপারোটমি। দেখেন 24 আওয়ার আফটার ল্যাপারোটমির পরে তার হচ্ছে হাইপোনেট্রিমিয়া হয়ে গেছে। ইউরিন অসমোলালিটি ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি হাই, অসমোলালিটি হাই হয়ে গেছে। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ? দেখেন ডায়াবেটিস ইনসিপিডাসটা এখানে কেন হবে না, কারণ অসমোলালিটি এখানে কিন্তু হাই হবে না, এখানে লো থাকবে। সিয়াদ, এটা ট্রু হবে। এক্সেস স্যালাইন ইনফিউশন, যদি আমি স্যালাইন ইনফিউশন করি, কিন্তু তার কিন্তু হাইপোনেট্রিমিয়া হওয়ার চান্স থাকবে না, তার কিন্তু হাইপারনেট্রিমিয়া হবে। জিআইটি ফ্লুইড লস, এখানেও আপনার হচ্ছে এটা আনসারটা হবে না। হাইপো অ্যালডোস্টেরনিজম, হাইপো অ্যালডোস্টেরনিজমে আপনার হচ্ছে কি হবে, সোডিয়ামটা মানে বডিতে হচ্ছে রিটেনশন মানে আরো বেশি কমে যাবে, কিন্তু আপনার হচ্ছে অসমোলালিটি কিন্তু তখন লো থাকবে। সো আপনার হচ্ছে এখানে আনসারটা হবে সিয়াদ, সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়াবেটিক হরমোন। পোস্ট স্ট্রেস এন্ড ওপিওয়েডস এর ক্ষেত্রে আমরা এডিএস সিক্রেশনটা বেশি হয়, সেজন্য হচ্ছে ডাইলেশনাল হাইপোনেট্রিমিয়া ডেভেলপ করে। সো 24 আওয়ার্স আফটার ল্যাপারোটমি হাইপোনেট্রিমিয়া, এই টাইপের সিনারিও আসলে আপনারা সিয়াত কিনা এটা অপশনে দেখবেন। আপনারা কি বুঝতে পারছেন? কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। নেক্সট কোশ্চেনে যাই আমরা। A 55-year-old woman develops sudden tachycardia, chest pain, and hypoxia on postoperative day 7 after hysterectomy. What is the most likely diagnosis? So দেখেন এখানে 55-year-old woman সাডেনলি তার ট্যাকিকার্ডিয়া, চেস্ট পেইন এন্ড হাইপোক্সিয়া যাচ্ছে। দেখেন এই চেস্ট পেইন, ট্যাকিকার্ডিয়া এন্ড হাইপোক্সিয়া, এন্ড পোস্ট অপারেটিভ ডে হচ্ছে 7। এর আগে আমরা হচ্ছে পোস্ট অপারেটিভ ডে 2 দেখেছি, পোস্ট অপারেটিভ মানে আফটার 24 আওয়ার্স অপারেশন, সেটাও দেখেছি। এখন হচ্ছে আফটার মানে পোস্ট অপারেটিভ ডে 7। তো 7-এর ক্ষেত্রে আমরা হচ্ছে তখন আমরা লাংসে এম্বোলিজম হওয়ার চান্স থাকে। তো আমরা হচ্ছে পালমোনারি এম্বোলিজম, এটা হচ্ছে আমরা আনসার করব। যদি আমরা ডে 2 or 3 থাকতো, তখন আমরা এই অ্যাটেলেকটেসিস অথবা ফ্যাট এম্বোলিজম আমরা হচ্ছে যে চিন্তা করব। যেহেতু এখানে পোস্ট অপারেটিভ ডে 7, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে পালমোনারি এম্বোলিজম দিব। এবং নিউমোনিয়া, নিউমোনিয়াটা আমরা কেন চিন্তা করছি না, কারণ এখানে ফিভারের কোনো হচ্ছে হিস্টোরি দেওয়া নাই। যদি ফিভার হিস্টোরি দেওয়া থাকতো, তখন আমরা হচ্ছে যে
এটা চিন্তা করতাম। অ্যানাস্টোমোটিক লিক, এটা হচ্ছে নর্মালি ডে 5-এ আমরা অ্যানাস্টোমোটিক লিকেজের ইনসিডেন্টটা পাই। সো অ্যানাস্টোমোটিক লিকেজ অর ফিভার যদি থাকতো, মানে তখন আমরা হচ্ছে মানে ডে 5 ফিভার, তখন আমরা হচ্ছে অ্যানাস্টোমোটিক লিকেজটা আনসার করতাম। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা হচ্ছে ফার্স্টের লাইন এবং লাস্টের লাইনটা সবার আগে পড়ে যাবেন। বিশেষ করে আমাদের এমআরসিএস এর যে মানে প্রথম পেপারে বা ফার্স্ট পেপার 1-এ অ্যানাটমি কোশ্চেন গুলা, এই কোশ্চেন গুলাতে আপনার হচ্ছে সিনারিওটা অনেক বড় থাকে, 4 থেকে 5 লাইনের মতো থাকতে পারে। আপনারা সবার আগে চেষ্টা করবেন মানে শেষ লাইনটা হচ্ছে পড়ার, শেষ লাইনে কিন্তু আপনাদের কোশ্চেনটা মানে চাওয়া থাকে। সো আপনার হচ্ছে শেষ লাইনটা পড়লেই আপনার মানে অপশনটা দেখলেই আপনি হচ্ছে কোনটা আনসার হবে সেটা কিন্তু আপনারা ইজিলি বুঝতে পারেন। এবং হচ্ছে যে আম, এই ক্লিনিক্যাল কোশ্চেন গুলাতে আমাদের মার্কস তোলাটা মানে আমাদের আহ, একটু কঠিন হয়ে যায়। সেই জন্য আপনারা হচ্ছে যে অ্যানাটমি এবং ফিজিওলজি, প্যাথোলজি, মানে পেপার 1টা আপনারা ভালো করে প্রিপারেশন নিয়ে যাবেন এবং ট্রাম্প কার্ড হিসাবে অ্যানাটমিটাকে সবচেয়ে বেশি এমফাসাইজ দিবেন। নেক্সট কোশ্চেনে যাই আমরা। এ পেশেন্ট ডেভেলপস ফিভার অ্যান্ড ইরাইথিমা এট দ্য ল্যাপারোটমি wound site on the day 6 post operatively। দেখেন, wound site মানে হচ্ছে যে এখানে পোস্ট অপারেটিভলি তার একটা কমপ্লিকেশন দেখা যাচ্ছে। তো সার্জিক্যাল সাইট ইনফেকশনের জন্য আমরা মোস্ট কমন অর্গানিজম কাকে বলি? কেউ একজন আনসার দেন। সার্জিক্যাল সাইট ইনফেকশনের জন্য মোস্ট কমন অর্গানিজম। স্টেফাইলোকক্কাস অরিয়াস। থ্যাংক ইউ। আশা করি আপনারা সবাই জানেন স্টেফিলোকক্কাস অরিয়াস এটা হচ্ছে সার্জিক্যাল সাইট ইনফেকশন, অথবা হচ্ছে আপনাদের যে ল্যাকটেশনাল মাস্টাইটিস সেখানেও আপনার হচ্ছে স্টেফিলোকক্কাস অরিয়াস, এবং যদি হচ্ছে বোনস ইনফেকশন থাকে অস্টিওমাইলাইটিস সেখানেও আপনাদের হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস আপনার হচ্ছে আনসার হবে। গতকালকে মানে গত সেপ্টেম্বর 2024 একটা কোশ্চেন ছিল যে হচ্ছে হিউম্যান বাইটে কোন অর্গানিজম দ্বারা আহ, মানে হচ্ছে মানে রেসপন্সিবল হয়। হিউম্যান বাইটের জন্য আমরা কোন অর্গানিজম রেসপন্সিবল ধরি? ইকাইনেলা। থ্যাংক ইউ। ইকেনেলা করোডেন্স। সো এটা হচ্ছে আপনার হিউম্যান বাইটে জন্য হচ্ছে এই অর্গানিজমটা রেসপন্সিবল। তারপর যদি অস্টিওমাইলাইটিস প্লাস সালমোনেলা হিস্টোরি থাকে তখন আমরা কোন অর্গানিজম ধরবো? ইকোনেলা কিসে হয়? হিউম্যান বাইট। নর্মাল স্কিন ইনফেকশনে আপনারা দিবেন হচ্ছে স্টেফিলোককাস অরিয়াস, বাট ইকেনেলা করোডেন্স এটা হচ্ছে হিউম্যান বাইট, যখন হচ্ছে যে আপনাকে কেউ কামড় দিয়েছে এরকম হিস্টরি থাকে বা হিউম্যান বাইটের হিস্টরি থাকে, তখন হচ্ছে যে আপনারা আনসার দিবেন ইকেনেলা করোডেন্স। ইকেনেলা করোডেন্স। বুঝতে পেরেছেন আপু? আর ডগ বাইটে? আর ডগ বাইটের ওই অর্গানিজমটা নিয়ে এখনো কোশ্চেন আসেনি। পিবোটেলা। পিবোটেলা। পিভটেলা দিতে পারেন। পিবোটেলা। আর বর্ডিটেলা ক্যাট বাইট। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, আপনাদের অনেক ভালো প্রিপারেশন আছে। আশা করি সবাই এখানে পাশ করে যাবেন অনেক ভালো মার্কস পেয়ে। আচ্ছা, যদি বোনস ইনফেকশন অস্টিওমাইলাইটিস প্লাস হচ্ছে সালমোনেলা হিস্টোরি থাকে, তখন হচ্ছে যে আমরা কি মানে সরি সালমোনেলা না, সিকেল সেল ডিজিজের হিস্টোরি থাকে, তখন হচ্ছে যে এটার মানে অর্গানিজম হবে সালমোনেলা। নেক্সট কোশ্চেনে যাই। এটা হচ্ছে ইরাস প্রোটোকল বা এনহান্স রিকভারি আফটার সার্জারি থেকে একটা কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কম্পোনেন্ট? মানে আপনারা ইরাস প্রোটোকলটা হচ্ছে পড়ে যাবেন, এখান থেকে কোশ্চেন আসে। কোনটা হচ্ছে কম্পোনেন্ট না? আর্লি ফিডিং, এটা এটা হচ্ছে যে ট্রু, মানে হবে না। এপিডিউরাল এন্ড মাল্টিমোডাল অ্যানালজেসিয়া, আর্লি মোবিলাইজেশন, অ্যাভয়েডেন্স অফ ড্রেইনস ওয়্যার পসিবল, এগুলো হচ্ছে যে সবগুলোই মানে ইরাস অর এনহান্স রিকভারি আফটার সার্জারি প্রোটোকল। কিন্তু প্রলংড প্রি অপারেটিভ ফাস্টিং এটা কিন্তু হচ্ছে যে আমরা মানে এখন ইরাসের আন্ডারে মানে করি না। মানে আমরা হচ্ছে যে পেশেন্টকে আগে আমরা বলতাম যে 12 ঘন্টা আগে বা 8 ঘন্টা আগে হচ্ছে যে এনপিও থাকতে, কিন্তু মানে এখন গাইডলাইনে আছে
মানে 6 আওয়ার্স মানে সলিড ফুড, 4 আওয়ার্স ফর হচ্ছে লিকুইড ফুড, অ্যান্ড ক্লিয়ার ফ্লুইডের জন্য হচ্ছে মোর দেন 2 আওয়ার্সই এনাফ। সো মানে এবং হচ্ছে যে অপারেশনের 2 to 3 আওয়ার্স আগে আমরা যদি কার্বোহাইড্রেট রিচ একটা ফ্লুইড পেশেন্টকে আমরা দেই, তাহলে এটা তার মানে রিকভারি এনহান্স করার জন্য এটা হেল্পফুল হয়। সো আমরা প্রলং প্রি অপারেটিভ ফাস্টিং, এটা হচ্ছে ইরাস প্রোটোকলের আন্ডারে যাচ্ছে না। ইরাস এনকারেজেস শর্ট ফাস্টিং এন্ড আর্লি রিটার্ন টু ওরাল ইনটেক। সো মানে ডে কেস সার্জারি যেগুলো আছে সেগুলো হচ্ছে যে আমরা আহ, মানে সবচেয়ে এখন বেশি জনপ্রিয় হচ্ছে জাস্ট ফর মানে হচ্ছে আর্লি রিকভারি হওয়ার জন্য। এন্ড কমপ্লিকেশন এইসব ক্ষেত্রে আমরা হচ্ছে যে মানে কম পাই। এখানে আপনারা হচ্ছে যে ইরাস প্রোটোকলটা দেওয়া আছে, আপনাদের শীটেও সুন্দর করে দেওয়া আছে। শীটে আপনাদের পয়েন্টগুলো একটু বেশি আছে, আমরা শীটের কম্পোনেন্ট গুলো একটু পড়ি। দেখেন প্রি অপারেটিভে ইরাস কোঅর্ডিনেটর উইল প্রোভাইড পেশেন্ট এডুকেশন আর নিউট্রিশন প্ল্যান, সাথে হচ্ছে অ্যাভয়েড প্রলং ফাস্টিং, অ্যাভয়েড অ্যাভয়েড প্রিপারেশন, অপটিমাইজেশন অফ মেডিকেল কন্ডিশন, অ্যাডমিনিস্ট্রেশন অফ নন ওপিয়েট অ্যানালজেসিয়া। আর ইন্ট্রা অপারেটিভ স্ট্যান্ডার্ডাইজ অ্যানেস্থেটিক প্রোটোকল, পেরিঅপারেটিভ ফ্লুইড ম্যানেজমেন্ট, অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস, minimally invasive surgery, avoid routine use of NG tube, prevent hypothermia, and post operative আমাদের কি কি মেজার নিতে হবে? আর্লি ওরাল নিউট্রিশন। আমরা ওরাল ইনটেকের বা ওরাল ফ্লুইড বা ওরাল ফুড আর ওরাল মেডিসিনের দিকে আমরা হচ্ছে যাব। আর্লি মোবিলাইজেশন, আর্লি ইউনারি ক্যাথেটার রিমুভাল, স্টিমুলেট গাট মোটিলিটি, নন ওপিয়েট ওরাল অ্যানালজেসিয়া, optimize glycemic control with insulin, and audit compliance and outcome. সো এগুলো হচ্ছে যে আমরা ইরাস প্রোটোকলের দিকে খেয়াল রাখবো, এবং এটা হচ্ছে আমাদের একটা হট টপিক। সো এই ইরাস প্রোটোকলে আমরা যদি ভালো করে মানে পড়ে থাকি, তাহলে একটা কোশ্চেন এখান থেকে আসতে পারে, আমরা এটা আনসার করতে পারবো। সো এটা হচ্ছে যে আমাদের মানে যারা আপকামিং জানুয়ারিতে লং বেচের জন্য ইন্টারেস্টেড, তাদের জন্য আমাদের জেনেসিস আউটলেট থেকে দুটো ব্যাচ অফলাইন এবং অনলাইন অ্যাভেলেবল আছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন, আপনারা হচ্ছে আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। এর পাশাপাশি হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ব্যাচটাও আছে। এই ক্লিনিক্যাল ব্যাচে আপনাদের এখানে শুধু ক্লিনিক্যাল বা পেপার 2 যে ক্লাসগুলো আছে সেগুলোর সাথে আপনার সাবজেক্ট ফাইনাল, তারপরে রিকল সলভ 8টা ক্লাস এবং ফৌজিয়া শিট এন্ড মক টেস্ট, এগুলো হচ্ছে এখানে ইনক্লুডেড থাকবে। যারা একটু অ্যাডভান্স বা হচ্ছে এফসিপিএস প্রিপারেশন নেওয়া আছে, বা এফসিপিএস বা কোর্সে মানে আপনারা অলরেডি আছেন, এখন হচ্ছে এমআরসিএস দেওয়ার জন্য আপনারা হচ্ছে যে ট্রাই করবেন, তারা এই ক্লিনিক্যাল ব্যাচটাতে আপনারা ভর্তি হতে পারেন। যেহেতু আপনাদের বেসিক অনেক স্ট্রং অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজিতে, আপনারা আপনাদের জন্য হচ্ছে স্পেশালি এই ব্যাচ। আর যারা এক্সাম ব্যাচে আছেন, এক্সাম বেসটা হচ্ছে তাদের জন্যই যারা আগে একবার লং বেস বা রেগুলার বেসে ছিলেন কিন্তু কোনোভাবে বা কোনো কারণে পরীক্ষাটা দেওয়া হয় নাই এমআরসিএস, আপনারা জানুয়ারিতে পরীক্ষা দিবেন চিন্তা করছেন, সেই সেই জন্য আপনারা এক্সাম বেচে ভর্তি হতে পারেন। এক্সাম বেচে আপনাদের হচ্ছে যে ক্লাস টেস্টের সাথে সলভ ক্লাসও ইনক্লুডেড থাকবে, এন্ড ফোজিয়াস, রিকল, মক টেস্ট, এগুলো ইনক্লুডেড থাকবে। তো এটা হচ্ছে এই হচ্ছে আমাদের আজকের সেশন। এই সেশন সম্পর্কে আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, অথবা গতকালকে যারা মানে হচ্ছে এই সেপ্টেম্বর রিকলস এর ক্লাসটা করেছেন, অথবা হচ্ছে সেপ্টেম্বর রিকলস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলো সেটাও আপনারা করতে পারেন। 2024 সেপ্টেম্বরের রিকলস। আচ্ছা, তো আশা করি তাহলে মানে একটু আপনাদের। বলবেন ওই যে কোন জি, সময় কোন ড্রাগটা বন্ধ করতে হয় এবং শুরু করতে হয় অপারেশনের আগে পরে একটু। আচ্ছা, যদি এখন আপনার মানে ডায়াবেটিক পেশেন্ট থাকে, তখন আপনাদের এই আপনাদের ওরাল যেই ড্রাগ গুলো আছে সেগুলো আপনাদের দেওয়া যাবে না, তখন আমরা ইনসুলিন দিয়ে আমরা হচ্ছে পার অপারেটিভলি তার এই গ্লুকোজটা আমরা কন্ট্রোল করি।
আর হচ্ছে যে তার যদি পেশেন্ট ইনসুলিন দেওয়া থাকে, তখন হচ্ছে যে আমরা ইনসুলিনটা আমরা হচ্ছে যে মানে আগের দিনের নাইট ডোজটা হচ্ছে যে অমিট করি, এবং পেশেন্টকে আমরা সকালে অপারেশনটা করি। যদি অপারেশনটা আপনার সকালে না হয়ে আপনার দুপুরে বা হচ্ছে যে ইভিনিং এ হয়, তখন আমরা হচ্ছে সকালের যে ডোজটা আছে সেটা আমরা অমিট করি, কিন্তু নাইট মানে রাত্রের যে ডোজটা ছিল সেটা পাবো। আর হচ্ছে যে কিছু কিছু মানে ড্রাগ আছে যেগুলো আপনার হচ্ছে ইলেকটিভ সার্জারির ক্ষেত্রে আমরা আগে থেকে বন্ধ করি, যেমন লিথিয়াম, তারপরে হচ্ছে আহ, মানে হচ্ছে কি বলে লিথিয়াম, তারপরে কিছু কিছু ড্রাগ আছে, আহ আমার একটু মনে নাই, যেগুলো আমার মনে আছে আমি সেগুলোই আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে আপনারা কিছু ড্রাগের নাম বলে, যেমন ওয়ারফেরিন, এটা হচ্ছে আপনাদের মিনিমাম 3 দিন আগে এটা আপনার হচ্ছে যে আহ, কি বলে বন্ধ রাখতে হবে। আর যদি হচ্ছে ইলেকটিভ সার্জারির ক্ষেত্রে হয়, তখন হচ্ছে আমরা হেপারিনটা 12 আওয়ার্স আগে আমরা হচ্ছে বন্ধ রাখার চেষ্টা করি। আর যদি আপনারা কোনো পেশেন্ট স্প্লিনেক্টমি হয়, ইমার্জেন্সি স্প্লেনেক্টমি এবং হচ্ছে ইলেকটিভ স্প্লেনেক্টমি, এরকম দুইটা সিনারিও আসে, তখন আপনারা হচ্ছে যে স্প্লিনেক্টমি করবেন। ইলেকটিভ স্প্লেনেক্টমি করার আগে যে ভ্যাকসিনেশন গুলো দেওয়া হয়, যেমন হচ্ছে নিউমোকক্কাল, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা এন্ড হচ্ছে যে মেনিনগোকক্কাল, এগুলো হচ্ছে যে আপনারা 15 দিন আগে দিবেন, মানে বিফোর দ্য অপারেশন, মানে 2 সপ্তাহ আগে আপনারা হচ্ছে যে এই মানে ভ্যাকসিন গুলো দিতে হবে। আর যদি আপনাদের এই স্প্রিন রাপচার নিয়ে আসছে, ইলেকটিভ মানে ইমার্জেন্সি, তার হচ্ছে একটা মানে স্প্রিন অপারেশন হবে, তাকে আপনারা দিবেন হচ্ছে অপারেশন হওয়ার এস আর্লি এস মানে অপারেশন হওয়ার পরে এই আপনাদের ভ্যাকসিনেশন গুলো দেওয়া লাগবে। আর বিটা ব্লকার, তারপরে হচ্ছে আপনার যেই স্ট্যাটিন গ্রুপ গুলো আছে, এগুলো আপনারা হচ্ছে কন্টিনিউ করবেন, এগুলো আপনাদের বন্ধ মানে অফ করা লাগবে না। আর হেপারিন হচ্ছে যে হেপারিনের ক্ষেত্রে আনফ্র্যাকশনেটেড হেপারিন নাকি ফ্র্যাকশনেটেড হেপারিন, কোনটা আমরা হচ্ছে মানে পার অপারেটিভে কোন মানে বেশি প্রিফার করি, সেটা হচ্ছে আনফ্র্যাকশনেটেড হেপারিনটা আমরা হচ্ছে বেশি প্রিফার করি। আর যদি একটা পেশেন্ট ওয়ারফেরিন নিচ্ছে, তার যদি ইমার্জেন্সি সার্জারি দরকার হয়, আমরা তো ইলেকটিভ সার্জারির ক্ষেত্রে মিনিমাম 5 দিন আমরা হচ্ছে যে আগে তাকে অফ করে মানে লো মলিকুলার ওয়েট হ্যাপারিন বা আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন আমরা হচ্ছে চালু করি। কিন্তু যদি ইমার্জেন্সি পেশেন্টে ওয়ারফেরিন নেওয়া একটা পেশেন্ট আসে, তাকে আমরা হচ্ছে যে ইমার্জেন্সি তাকে আমরা প্রথম দিন কমপ্লেক্স কনসেন্ট্রেট দিয়ে আমরা উইদিন 4 to 6 আওয়ার্স ক্ষেত্রে আমরা হচ্ছে যে এটাকে অপারেশন আমরা করতে পারবো। আর যদি হচ্ছে আহ, প্রথম দিন কমপ্লেক্স কনসেন্ট্রেট আপনাদের অপশনে না থাকে, তখন আপনারা চিন্তা করবেন ফ্রেশ ফ্রোজেন প্লাজমাট এই অপশনটা আছে কিনা, অথবা ফ্যাক্টর 8 কনসেন্ট্রেট এইগুলো আছে কিনা, এটা আপনারা হচ্ছে যে খেয়াল রাখবেন। ওগুলোর সাথে কি পটাশিয়াম দেওয়া লাগবে? পটাশিয়াম যদি পিসিসি প্লাস পটাশিয়াম থাকে ওইটা ক্যান্সার হবে? পিসিসির সাথে পটাশিয়াম, না এটা আনসার, এটা আসলে আমার মানে সঠিক জানি না পটাশিয়াম থাকলে দেওয়া যাবে কিনা। এটা কি আপনাদের অপশনে ছিল এর আগের রিকলস গুলাতে, পিসিসি প্লাস পটাশিয়াম? জি, ছিল। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে এটা আপনাদেরকে জেনে আপনাদের গ্রুপে আমি হচ্ছে এটা জানা দিব, পিসিসির সাথে পটাশিয়াম থাকলে এটা আমরা দিব কিনা। এছাড়া আপনাদের আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, ঠিক আছে ভাই, তাহলে পিসিসির সাথে পটাশিয়াম এই রিগার্ডিং এই এই স্টেমটা আমি হচ্ছে যে আপনাদেরকে পাঠিয়ে দিব আপডেট। আর কোন কোন ড্রাগ মানে অফ করা লাগবে বা অমিট করা লাগবে, এটাও আপনাদেরকে আমি গ্রুপে জানিয়ে দিব। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। এছাড়া আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সো আপনাদেরকে থ্যাংক ইউ। আজকের সেশনটা তাহলে আমরা এখানেই শেষ করছি। আপনাদের সবার সাথে ফেলিসিটেশন প্রোগ্রামে ইনশাল্লাহ দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।